ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি, আমি এসেছি সেই 12টার দিকে, এখন 1:38। সিরিয়াল ছিল অনেক। তেল আমরা নিতে আসছি 12,000 লিটার, দেশে 7,000 লিটার। পাম্পে পাম্পে লাইন, পর্যাপ্ত তেল না পাওয়ার অভিযোগ। দুদিন বন্ধের পর ডিপো থেকে সরবরাহ শুরু। সংকট না থাকার দাবি মন্ত্রীর, কেনা হচ্ছে স্পট মার্কেট থেকেও। ঈদ আনন্দে মাতোয়ারা দেশ, ওয়াটার কিংডমে মাতামাতি, সাগরের উত্তাল ঢেউয়ে উল্লাস, পাহাড়ি জলে বিমোহিত পর্যটক, পার্ক চিড়িয়াখানায় ছোটদের উচ্ছ্বাস। শেখ হাসিনা সহ দণ্ডপ্রাপ্তদের ফিরিয়ে আনতে চেষ্টা চলছে জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। দেশের স্বার্থ বজায় রেখেই মার্কিন বাণিজ্য চুক্তি বাস্তবায়ন করবে সরকার। এবং পাবনার ঈশ্বরদীতে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, বাইকে আগুন, আহত অর্ধ শতাধিক। সুজানগরে গুলিতে নিহত গৃহবধূ। শরীয়তপুরে বিএনপি জামায়াত সংঘর্ষ, বসতঘর ভাঙচুর। বাংলা সময়ের সঙ্গে আছি আমি জাফর সাদিক। ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, রাজধানী সহ দেশের বিভিন্ন পাম্পে মিলছে না পর্যাপ্ত তেল। চাহিদার তুলনায় কম সরবরাহের অভিযোগ মালিকদের। সড়ক ও রেলপথ প্রতিমন্ত্রী বলছেন, সরকার উদ্যোগ নেয় তেলের সংকটের প্রভাব পড়েনি ঈদযাত্রায়। এদিকে জ্বালানি তেলের সংকট নেই জানিয়ে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী বলেছেন, গত বছরের তুলনায় 25% বেশি জ্বালানি তেল সরবরাহ করা হয়েছে। স্পট মার্কেট থেকে তেল কেনা হচ্ছে বলেও জানান মন্ত্রী। জ্বালানি তেলের জন্য পাম্পে পাম্পে দীর্ঘ লাইন, দু একটি পাম্পে সরবরাহ বন্ধ থাকায় অনেকেই করছেন অপেক্ষা। কিছু পাম্পে আবার ভিন্ন চিত্র, সরবরাহ থাকায় চাহিদা অনুযায়ী বিক্রি হচ্ছে তেল। তেলের সরবরাহ সীমিত থাকার কারণে আমরা গতকাল সন্ধ্যের থেকে এই পর্যন্ত আমরা তেল বিপণন সাময়িকভাবে স্থগিত রেখেছি। ব্যাংকে পে অর্ডার করতে পারতেছি না, এটা 18 তারিখের আগের পে অর্ডার, ওই হিসাবে আমরা আজকে তেল তুলছি, 27,000 পাইছি, 27,000 তুলছি। সারা দেশে পেট্রোল, অকটেন ও ডিজেল বিক্রির ক্ষেত্রে বিদ্যমান রেশনিং ব্যবস্থা প্রত্যাহার করা হয়েছে ঈদের আগেই। তার মানে আগের মতোই স্বাভাবিকভাবে জ্বালানি সরবরাহ ও বিক্রির কথা। কিন্তু পাম্প মালিক ও ক্রেতাদের অভিযোগ, চাহিদা অনুযায়ী তেল মিলছে না। সোমবার রাজধানীর কয়েকটি তেলের পাম্প ঘুরে দেখা গেছে এমন চিত্র। সনি স্যাম অ্যাসোসিয়েশনে গেলাম, ওখানে পাইনি, তেল নাই, তো কখন আসবে ওনারাও বলতে পারছে না। ফজরের নামাজ পড়ে 5:15টার সময় এসেছি, তো এখন বাজে 12:30। তো দেখেন আমি কত ঘন্টা ধরে এখানে দাঁড়িয়ে আছি। আমার সামনে অনেক গাড়ি ছিল, গাড়ি চলে গেছে বিরক্ত হয়ে। বাংলাদেশের পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন বলছে, যে পরিমাণ চাহিদা তার 3 ভাগের 1 ভাগও ডিপো থেকে সরবরাহ করা হচ্ছে না। যেখানে তেল আছে সেখানে খোলা, যেখানে নেই সেখানে বন্ধ। তবে স্থায়ীভাবে পাম্প বন্ধের সুযোগ নেই। পেট্রোল পাম্প বন্ধ করার নিয়ম নাই, তেল থাকবে না, ক্রেতা থাকবে। যে পরিমাণ চাহিদা তার 3 ভাগের 1 ভাগও ডিপো থেকে সরবরাহ করতে পারছে। সড়ক পরিবহন ও রেলপথ প্রতিমন্ত্রী বলছেন, তেলের সংকট ঈদের আগে ছিল, সরকার উদ্যোগ নেওয়ায় ঈদযাত্রায় কোনো প্রভাব পড়েনি। সরকার কিন্তু এই ব্যাপারে উদ্যোগ গ্রহণ করার ফলে ঈদের মধ্যে যাত্রীদের যাওয়া আসার ব্যাপারে এই সংকটে কিন্তু আমরা বাস্তবায়ন হয়নি। কারণ আপনারা দেখেছেন যে আমাদের যা পরিবহন যে সকল ছিল সেগুলিকে যে পরিমাণ তেল সরবরাহ দরকার ছিল সেটি কিন্তু সরকার দিতে সফলভাবে চলে। এদিকে জ্বালানি তেলের সংকট নেই জানিয়ে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, গত বছরের তুলনায় 25% বেশি জ্বালানি তেল সরবরাহ করা হয়েছে। স্পট মার্কেট থেকে তেল কেনা হচ্ছে বলেও জানান মন্ত্রী। ঈদের দিন আর ঈদের পরের দিন সরকারি ছুটি ছিল, আমাদের যে ডিপোগুলো আছে ডিপোগুলো বন্ধ ছিল, সেই জন্য তেল সরবরাহ করা হয়নি। আজকে সকাল থেকে আবার ডিপোগুলো চালু হয়ে গেছে, তেল আসছে। ঈদের কারণে 2 দিন বন্ধ থাকার পর ডিপো থেকে তেল সরবরাহ শুরু হওয়ায় সংকট দ্রুত সমাধানের আশা করছেন সংশ্লিষ্টরা। তানভীর হাসান মেঘ, সময় সংবাদ, ঢাকা। এদিকে সরবরাহ সংকটে ঢাকার বাইরেও অনেক পাম্পে মিলছে না জ্বালানি তেল। মালিকরা বলছেন, ঈদের ছুটিতে 2 দিন ডিপো থেকে সরবরাহ বন্ধ থাকার প্রভাব পড়েছে। সকালে ডিপো থেকে সরবরাহ শুরু হলেও মিলছে না চাহিদা মতো। কাপড় দিয়ে ঢেকে রাখা পাম্প, প্রবেশপথ বন্ধ। গত 3 দিন ধরে বেশিরভাগ পেট্রোল পাম্পে এই চিত্র। পাম্প মালিকরা বলছেন, ঈদের ছুটিতে ডিপো থেকে জ্বালানি সরবরাহ বন্ধ থাকায় প্রভাব পড়েছে। তবে ডিপো চালু হওয়ায় সরবরাহ সংকট হবে না বলে প্রত্যাশা তাদের। বুধবার আমাদেরকে 4.5 লিটার অক্টেন দিছে, যেটা আমরা কালকে পর্যন্ত দিছি। কালকে পর্যন্ত মানুষের 200 করে দিছি, পুরো চান রাত দিছি, ঈদের দিনও দিছি। কালকে লাস্ট আমাদের তেল কালকে দিনে শেষ হয়ে গেছে, এখন পর্যন্ত ক্লোজ। ব্যাংক খোলা হলে তারপরে বোঝা যাবে যে আমাদেরকে কখন তেল দেয়।
ওটা তো রেশনিং সিস্টেম। যতক্ষণ আছে ততক্ষণ দিচ্ছি, তবে ওখান থেকে ম্যাগনার থেকে তেল দিচ্ছে 2 গাড়ি। আমাদের যে তুলনা চাহিদা আছে এই পরিমাণ অর্ধেক পরিমাণ তেল দিতেছে, পেট্রোল তার থেকেও কম দিতেছে, কিন্তু অ্যাভেলেবেল না দিলে কিন্তু পেট্রোল পাম্পগুলা বদ্ধ থাকবে। সরকার যারা আছে ওনারা যদি ঠিক মতন তদবির করে আমার মনে হয় কোনো তেল সংকট থাকার কোনো কথাই না। আমরা সপ্তাহে একবার তেল পাই। তেল পাইলে আমরা আনার সাথে সাথেই কাস্টমাররা এসে 2-3 ঘন্টার মধ্যে সব শেষ করে ফেলে। চট্টগ্রামে কিছু পাম্প চালু থাকলেও সেখানে যানবাহনের দীর্ঘ সারি, জ্বালানি তেল পেতে বিড়ম্বনায় পড়তে হচ্ছে চালকদের। 1.5 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি, আমি এসেছি সেই 12টার দিকে, এখন 1:38। সিরিয়াল ছিল অনেক, সিরিয়ালের পরে পাইলাম আর কি। এদিকে খুলনা, নারায়ণগঞ্জ, সিরাজগঞ্জ ও চট্টগ্রাম ডিপো থেকে জ্বালানি তেল সরবরাহ শুরু হয়েছে। অচিরেই পাম্পগুলোর সংকট কেটে যাবে বলছে ডিপো কর্তৃপক্ষ। তেলের অবস্থা সংকট রয়েছে, আপনার ওই 6000, 3000, 2000 এরকম দিচ্ছে, গাড়িওয়ালাদের ভোগান্তি। সপ্তাহে 1 গাড়ি দিক, সেটাও একটা পর্যায়ে সারা সপ্তাহ আসবে না, তাও একটা সিস্টেম। এই জায়গায় তাও দিচ্ছে, মেঘনা এই পদ্মা যমুনে দিচ্ছে না। তেল আমরা নিতে আসছি 12,000 লিটার, দেশে 7,000 লিটার, 3,000 ডিজেল, 2,000 পেট্রোল, 2,000 অকটেন। চাহিদা মতো তেল দিচ্ছে না। 4 দিন ফিরে গেছি, আজকে একবারের মাল পাইছি। যুদ্ধ পরিস্থিতির কারণে পাম্পগুলো থেকে ঈদের আগে রেশনিং পদ্ধতিতে দেয়া হয় জ্বালানি তেল। তৌফিক মাহমুদ, সময় সংবাদ। ঈদের আনন্দ উপভোগে বিনোদন কেন্দ্রে নানা বয়সী মানুষের ভিড়। নাগরদোলা, ঝর্ণা, ঝুলন্ত সেতু, সবুজে ঘেরা পাহাড় সহ নানা দর্শন স্থানে প্রিয়জনের সঙ্গে উৎসবে মেতেছেন বিনোদন প্রেমীরা। ঈদের ছুটিতে ভ্রমণ পিপাসুদের ঢল নেমেছে পর্যটন ও বিনোদন কেন্দ্রে। বাঁধভাঙ্গা আনন্দে মাতোয়ারা সবাই। সাগর তীরে আছড়ে পড়া ঢেউয়ে গা ভাসিয়ে উপভোগ করছেন অনেকে। কেউ বা জেট স্কিতে চড়ে ছুটছেন গভীর সমুদ্রে। পরিবার পরিজন নিয়ে প্রিয় মুহূর্ত বন্দী করছেন ক্যামেরায়। ঈদের তৃতীয় দিনেও প্রকৃতি কন্যা সিলেটের জাফলংয়ে সবুজ পাহাড় আর নীল স্বচ্ছ জলরাশিতে বিমোহিত পর্যটকরা। পাহাড় আর হ্রদের সহ খাগড়াছড়ি ও রাঙ্গামাটিতে দল বেঁধে ঘুরছেন পর্যটকরা। রহস্যময় গুহা, রিছাং ঝর্ণা আর কাপ্তাই লেকে প্রাণ জুড়ে যায় তাদের। উৎসবের রং লেগেছে শিশুদের মনেও। বাবা মার হাত ধরে চট্টগ্রামের চিড়িয়াখানায় বাঘ, ভাল্লুক সহ নানা প্রাণী দেখতে ভিড় করে তারা। নওগাঁর পাহাড়পুর বৌদ্ধবিহারেও সব বয়সীদের ভিড়। ঘুরে ঘুরে দেখেন 8ম শতকের পাল বংশের গড়া বিহারটি। ঈদের ছুটিতে আমরা একটু সময় পাই আমাদের পরিবার নিয়ে একটু ঘোরার জন্য। সেল অফ দ্য মনস্ট্রি, তো এখানে 177টা কক্ষ দেখলাম, যদি এখন পাহাড়ে উঠতে দেওয়া হয় না, কিন্তু তারপরেও ভালো লাগছে। বাগেরহাটে প্রায় 650 বছর আগে নির্মিত 60 গম্বুজ মসজিদকে ঘিরে আগ্রহের শেষ নেই ভ্রমণ পিপাসুদের। শুধু দেশীয় নয়, বিদেশি পর্যটকদেরও উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ঈদ উপলক্ষে আরো সুন্দর করে সাজানো হয়েছে, সব মিলে আনন্দ উচ্চ পরিবেশ, সবাই খুব ভালো লাগছে। ছবি তোলার জন্য এই যে জায়গাটা অনেক সুন্দর। এছাড়া জামালপুরের ব্রহ্মপুত্র নদের নাওভাঙ্গা বালুচর এবং হিলি সীমান্ত এলাকায় পরিবার পরিজনদের নিয়ে ঘুরতে চান অনেকে। রাজশাহীর বাঘায় ঐতিহ্যবাহী মেলায় নাগরদোলা, দোলনা সহ বিভিন্ন রাইডে চড়ে ঈদ আনন্দ উপভোগ করে শিশুরা। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। এই মুহূর্তে কক্সবাজার সমুদ্র সৈকতে আছেন সোজাউদ্দিন রুবেল, সিলেটের লাক্কাতুরা চা বাগানে আছেন অপু বণিক। সরাসরি প্রথমেই যাচ্ছি রুবেলের কাছে। রুবেল, ঈদের টানা ছুটি আজকে তৃতীয় দিন। এই তৃতীয় দিনে এসে আমরা লক্ষ্য করছি প্রথম দিন পর্যটক একটু কম ছিল, দ্বিতীয় দিন আরেকটু বেড়েছে। আজকে ঈদের তৃতীয় দিন বিপুল সংখ্যক পর্যটক। আমরা এখন যে সাগর তীরে দাঁড়িয়ে রয়েছি সূর্য অস্ত দেখার জন্য স্থানীয় পর্যটক সহ যারা দেশের দূর দূরান্ত থেকে ছুটে এসেছে। এখন পুরো সাগর তীর এখন মানুষে ভরপুর। আমরা লক্ষ্য করছি মানুষজন এতক্ষণ যারা সমুদ্র স্নান করছিল তার অধিকাংশই মানুষ এখন বালিয়াড়িতে দাঁড়িয়ে রয়েছেন, সূর্যকে বিদায় জানিয়েছেন। আবার অনেকে আমরা এখন লক্ষ্য করছি সন্ধ্যা ঘনিয়ে আসছে, তারপরে এখনো পানিতে লাপালাপি
দাবি করছে। এরই মধ্যে সিসেফ লাইফগার্ড যারা সদস্য রয়েছেন তারা তাদের দায়িত্ব শেষ করে তাদের যে কর্মকাণ্ড সেগুলো গুছিয়ে ফেলেছেন, কিন্তু মানুষের যে ঢল সকাল থেকে দুপুর পর্যন্ত যে পরিস্থিতি আমরা লক্ষ্য করছি তার কয়েক গুণ বেশি সমুদ্র সৈকতে এখন মানুষ। বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত এখন জনসমুদ্রে পরিণত হয়েছে। এক কথাই বলা যায় সমুদ্র সৈকতে লাবণী থেকে সুগন্ধা, কলাতলি 3 কিলোমিটার সৈকত জুড়ে কিন্তু বিপুল সংখ্যক মানুষ। যেহেতু জোয়ারের পর ভাটা এসেছে, ভাটার কারণে বিপুল এলাকা এখন বালিয়াড়ি দেখা যাচ্ছে। এই বালিয়াড়িতে এখন মানুষের সমাগম ছাড়া আসলে আর কিছুই দেখা যাচ্ছে না। তবে অন্যান্য বছর যেভাবে আসলে হয়রানি হয় পর্যটকরা, এই বছর সেই হয়রানির কোনো অভিযোগ তেমন পাওয়া যাচ্ছে না, যেহেতু আমরা লক্ষ্য করছি ট্যুরিস্ট পুলিশ এবং জেলা প্রশাসন নির্বাহী ম্যাজিস্ট্রেট সার্বক্ষণিক নজরদারিতে রেখেছে। তবে একটি বিষয় যে আমরা লক্ষ্য করেছি যে সমুদ্র সৈকতে বিপুল সংখ্যক পর্যটক যেহেতু ঘুরতে আসে, এই সময় তারা শিশুদেরকে হাত থেকে ছেড়ে দিচ্ছেন এবং অনেকে হারিয়ে যাচ্ছেন। এই পর্যন্ত সকাল থেকে আমরা যেটুকু ট্যুরিস্ট পুলিশের তথ্য পেয়েছে সেটি হচ্ছে 10 জন শিশুকে হারিয়ে গিয়েছিল, তাদেরকে ট্যুরিস্ট পুলিশ খুঁজে তাদের আবার স্বজনদের কাছে হস্তান্তর করেছে। সেই দৃশ্যটি আসলে লক্ষ্য করছি। তবে এখন পর্যন্ত অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটেনি। তো এই ছিল আমার কাছে কক্সবাজারের সবশেষ। আমরা এখন চলে যাচ্ছি সিলেটে আমাদের সহকর্মী অপু বণিকের কাছে। প্রকৃতির অপরূপ লীলাভূমি এই সিলেট, এবং এই সিলেটেই অপরূপ যে সৌন্দর্যটি ফুটে উঠেছে সেটি হচ্ছে সিলেটের লাকাতুরা চা বাগান। আমরা এই মুহূর্তে সিলেটের লাকাতুরা চা বাগানে অবস্থান করছি এবং আপনাদেরকে যেমনটি বলতে চাই যে আজকে এখানে প্রায় হাজারো পর্যটকদের এখানে সমাগম ঘটেছে এবং দুপুরের পর থেকে এখানে সকলেই এসে উপস্থিত হয়েছেন। বিভিন্ন জেলা, উপজেলা এবং বিভিন্ন বিভাগীয় শহর এবং সিলেটের বাইরের থেকেও পর্যটকরা এখানে এসে উপস্থিত হয়েছেন। বিশেষ করে নিরাপত্তার ব্যবস্থা যদি একটু বলতে চাই, এখানে কয়েকটি স্তরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং প্রশাসন যেমনটি বলছেন যে পর্যটকদের এখানে নির্বিঘ্নে চলাফেরা করার জন্য তাদের তরফ থেকে সাদা পোশাকেও প্রশাসনের লোকজন এখানে কাজ করছেন। তবে এখন অবধি পর্যন্ত আমাদের কাছে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার কোনো ধরনের খবর আমাদের কাছে আসেনি বা আমাদের চোখেও তেমনটি পড়েনি। এবং এই পর্যটক কেন্দ্রকে কেন্দ্র করে কিন্তু সিলেটের চা বাগানে বিভিন্ন স্তরে নানা রঙের যে খেলনা সামগ্রী বাচ্চাদের জন্য, বাচ্চাদের বিনোদনের জন্য, এবং বিশেষ করে এখানে টমটমের গাড়িও আমরা লক্ষ্য করেছি। টমটমের যে ঘোড়াটি রয়েছে এবং এখানে ঘোড়া, এবং বিশেষ করে কিছুক্ষণ আগে আমরা লক্ষ্য করেছিলাম এখানে হাতিও এসেছিল এবং সেটিও আমরা লক্ষ্য করেছি যে এখানে বাচ্চারা খুব বেশি আনন্দ করছে। এবং যেহেতু বৃষ্টি হয়েছে, বৃষ্টির কারণে চা পাতার যে রংটি, সবুজের যে রং, সেই রংটি কিন্তু এখানে আরো বেশি বিশেষ করে ফুটে উঠেছে। এখানকার যে পর্যটন সংশ্লিষ্ট যারা রয়েছেন তাদের সাথে আমরা কথা বলেছিলাম। তারা যেমনটি আমাদেরকে বলেছিলেন যে যেহেতু হোটেল মোটেল সব রিসোর্টগুলো কিন্তু পুরোপুরিভাবে প্রায় 70%-এর উপরে সবকিছু কিন্তু বুকিং হয়ে আছে এবং আরও দুদিন একটানা আরও দুদিন কিন্তু এই বুকিংটা কিন্তু রয়েছে। তবে সিলেটের বাইরেও যে আরও পর্যটন যে স্পটগুলো রয়েছে, সাদাপাথর, ভোলাগঞ্জ এবং পাংথুমাই, সবকিছু মিলিয়ে এই জায়গাগুলোতেও কিন্তু আসলে পর্যটকরা কিন্তু আজকে কানায় কান্নায় পূর্ণ হয়েছে এবং তারা যেমনটি বলছেন সিলেটে প্রায় 10 থেকে 12 লাখ পর্যটকের একটি সমাগম ঘটেছে এমনটি তারা জানিয়েছেন এবং এইটাকে কেন্দ্র করে কিন্তু প্রায় কোটি টাকার একটা ব্যবসা কিন্তু হচ্ছে। তো সিলেট থেকে এই ছিল ঈদের তৃতীয় দিনের আমার কাছে পর্যটকদের যে আগমন ঘটেছে তার সর্বশেষ খবরাখবর। ঈদ আনন্দের খবর জানছিলাম সিলেট এবং কক্সবাজার থেকে। যুক্তরাষ্ট্রের সঙ্গে করা বাণিজ্য চুক্তি দেশের অর্থনীতিতে সরাসরি প্রভাব ফেলবে। দেশের স্বার্থ বজায় রেখেই চুক্তি বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। আরও জানান, শেখ হাসিনা সহ দণ্ডপ্রাপ্তদের দেশে ফিরিয়ে আনতে কাজ করছে সরকার। 2025 সালের 2রা এপ্রিল বাংলাদেশ সহ বিশ্বের প্রায় সব দেশের উপর পাল্টা শুল্ক আরোপ করে যুক্তরাষ্ট্র। ঢাকার জন্য এ হার ছিল 20%। 9 মাস পর শুল্ক হার 19% নামিয়ে এনে দেশটির সঙ্গে চুক্তি করে বাংলাদেশ। রোববার দুপুরে রাজধানীতে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, দেশের স্বার্থ বজায় রেখেই যুক্তরাষ্ট্রের সঙ্গে অন্তর্বর্তী সরকারের করা বাণিজ্য চুক্তি বাস্তবায়ন করবে বর্তমান সরকার। আমেরিকার সাথে চুক্তি তো আমাদের যেটা হয়েছে সেটা আমাদের অর্থনীতিকে ডিরেক্টলি এফেক্ট করে। যাতে আমাদের দেশের অর্থনীতি সুরক্ষিত থাকে, প্রাইভেট সেক্টরের সুরক্ষিত থাকে, দেশের জনগণের ক্ষতি না হয়, সেভাবে আমাদের তাদের সাথে কথাবার্তা আমরা বলছি। একই দিন বিকেলে ফরিদপুরে এক অনুষ্ঠানে শামা ওবায়েদ জানান, ভারতে অবস্থানরত শেখ হাসিনা সহ সব দণ্ডপ্রাপ্তদের দেশে ফিরিয়ে আনতে কাজ করছে সরকার। শেখ হাসিনা সহ বাংলাদেশের আইনে তাদের বিচার হয়
সেই লক্ষ্যে বিএনপি সরকার সচেষ্ট আছে, সেই কার্যক্রম চলছে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, কাতার সহ মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশে বাংলাদেশি কর্মীদের ভিসার মেয়াদ বাড়াতে কাজ চলমান, পাশাপাশি প্রবাসীদের ফিরিয়ে আনতে কাজ করছে সরকার। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। খাল খনন কর্মসূচিতে অনিয়ম সহ্য করা হবে না বলে সাফ জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আইনের শাসন প্রতিষ্ঠা না হলে দেশ ও জাতির উন্নয়ন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন সমাজ কল্যাণ মন্ত্রী ডাক্তার AZM জাহিদ হোসেন। ঈদের ছুটিতেও ব্যস্ত সময় পার করছেন মন্ত্রী প্রতিমন্ত্রীরা। খাল খনন সহ নানা কর্মসূচিতে অংশ নিচ্ছেন তারা। সোমবার সকালে ঠাকুরগাঁও সদর উপজেলায় খাল খনন কার্যক্রমের উদ্বোধন করেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। খাল খনন কর্মসূচিতে কোনো অনিয়ম সহ্য করা হবে না বলে জানান মন্ত্রী। অভিযোগ না করে যে ভাই আপনি তো উদ্বোধন করে চলে গেলেন, তারপর একটা কোদালও করে নাই, মাটিও কাটে নাই, ওইভাবে বলি কোলে দেখে বিল্লে চলে গেছে। গায়ের জোরে আইনের বাইরে গিয়ে কোনো কাজ করবেন না। মহাবন্ধ তৈরি করতে দিব না, মদকে আমরা কঠোর হস্তে দমন করবো। একই অনুষ্ঠানে পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, বিএনপি সরকার নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। জাতির সামনে আমাদের বিশেষ করে নির্বাচনী ইশতেহারগুলো পূরণ করছি। আজকে দেখেন মধ্যপ্রাচ্যে যুদ্ধ হচ্ছে, এমন কোন পৃথিবীর দেশ নাই যেখানে পেট্রোল ডিজেল অক্টেনের দাম বৃদ্ধি করে নাই। এখনো কিন্তু আমাদের তারেক রহমানের সরকার এখনো কিন্তু আমরা পেট্রোল ডিজেলের দাম বৃদ্ধি করে নাই। এদিন দিনাজপুরের হিলিতে এক অনুষ্ঠানে সমাজ কল্যাণ মন্ত্রী ডাক্তার AZM জাহিদ হোসেন বলেন, আইনের শাসন প্রতিষ্ঠা না হলে দেশ ও জাতির কোনো উন্নয়ন সম্ভব নয়। আইনের শাসন হবে, আইনের শাসন যদি না হয় তাহলে বিশৃঙ্খলা হবে, আর বিশৃঙ্খলা হইলে কোনো দেশ বা জাতি এগুতে পারে না, কোনো উন্নয়ন সম্ভব না। মাদকমুক্ত সমাজ গড়তে নাগরিককে সচেতন হওয়ারও আহ্বান জানান সমাজ কল্যাণ মন্ত্রী। আমার তো কোনো ক্ষতি হলো না। মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ। দেশে চাঁদাবাজি ও মানুষের উপর জুলুম হবে না, সরকারের কাছে এমন ওয়াদা চায় জনগণ, মন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। দুপুরে মৌলভীবাজারের কুলাউড়ায় নিজ গ্রামের বাড়িতে সর্বস্তরের জনগণের সঙ্গে ঈদের মতবিনিময় সভায় তিনি একথা বলেন। কোনো ভুল হলে সরকারকে পরামর্শ দেওয়া হবে সংশোধন হওয়ার জন্য। মানলে মোবারকবাদ, আর না মানলে প্রতিবাদ, তা না হলে প্রতিরোধ, জানান জামায়াত আমির। আমরা এই সরকারের কণ্ঠে এই কথাটা শুনতে চাই, আর বাংলাদেশে চাঁদাবাজি হবে না, আর মানুষের উপর জুলুম হবে না। যদি সরকার এই দায়িত্ব পালন করেন, আমরা ঘোষণা দিয়েছি সরকারের গৃহীত প্রত্যেকটি ইতিবাচক কল্যাণকর পদক্ষেপ সমর্থন করব, সহযোগিতা করব। কিন্তু যে পদক্ষেপ জনস্বার্থের বিপক্ষে যাবে, পরামর্শ দিব সংশোধন হওয়ার জন্য। মানলে মুবারকবাদ, না মানলে প্রতিবাদ, তা না মানলে প্রতিরোধ। আমরা কিন্তু এখানে কোনো ছাড় দেব না। পাবনার ঈশ্বরদীতে বিএনপির দুপক্ষের সংঘর্ষে পুলিশ সহ আহত হয়েছেন অর্ধশত মানুষ। দলীয় কার্যালয়ে ভাঙচুর ও কয়েকটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়েছে। সুজানগরে দুপক্ষের সংঘর্ষের সময় গুলিতে প্রাণ গেছে গৃহবধূর। এদিকে কিশোরগঞ্জে দুপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। শরীয়তপুরে বিএনপি জামায়াত সংঘর্ষের পর 20টি বাড়িঘর ভাঙচুর করা হয়েছে। মোটরসাইকেলে আগুন ও ভাঙচুর, তছনছ দলীয় কার্যালয়ে। পাবনায় আধিপত্য বিস্তারের জেরে সংঘর্ষে জড়ায় বিএনপির দুই পক্ষ। ঈশ্বরদীতে দীর্ঘদিন ধরে জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব মেহেদী হাসানের মধ্যে বিরোধ চলছিল। সোমবার সকালে দুই পক্ষের শহরে বিক্ষোভ মিছিল বের হয়। এ সময় কথা কাটাকাটির এক পর্যায়ে ধাওয়া পাল্টা ধাওয়া থেকে সংঘর্ষে জড়িয়ে পড়ে তারা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ ও সেনাবাহিনী। এদিকে সুজানগরের হাটখালী ইউনিয়নের ছাত্রদলের সাবেক সভাপতি রাজার সঙ্গে মানিকহাট ইউনিয়নের ভিটবিলা গ্রামের বিএনপির সমর্থক ইসলাম প্রামাণিকের বিরোধ চলছিল। এরই জেরে লাঠিসোঁটা, দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে উভয় পক্ষ। এ সময় ঘরবাড়িতে হামলা ও গুলিবর্ষণ করা হয়। এতে গৃহবধূ চায়না খাতুন ঘটনাস্থলেই মারা যান। এছাড়া গুরুতর আহত 10 জনকে হাসপাতালে ভর্তি করা হয়। তর্কাতর্কি এবং প্রভাব বিস্তারের জন্য দুই পক্ষেই উত্তেজিত হয় এবং এই প্রেক্ষিতে আমরা আপনার জানেন একজন এখানে মারা গেছে আর একজন আহত আছে বেশ। আর আমাদের পুলিশ অলরেডি কয়েকজনকে হেফাজতে নিয়েছে।
কিশোরগঞ্জের পাকুন্দিয়ার এগারসিন্দুর দক্ষিণ খামা গ্রামে যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক কর্মসংস্থান বিষয়ক সম্পাদক খন্দকার আল আশরাফ মামুনের উদ্যোগে খাল খনন কার্যক্রম শুরু করেন কয়েকজন স্বেচ্ছাসেবক। এ সময় দেশীয় অস্ত্র নিয়ে কাজে বাধা দেওয়ার অভিযোগ ওঠে স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট জালাল উদ্দিনের সমর্থকদের বিরুদ্ধে। ধাওয়া পাল্টা ধাওয়া থেকে ছড়িয়ে পড়ে উত্তেজনা। পরে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। খাল খননকে কেন্দ্র করে দুই পার্টি সশস্ত্র অবস্থায় অবস্থান করতেছে। আমরা সুসংবাদের ভিত্তিতে আমরা ঘটনাস্থলে আসি। ঘটনাস্থলে এসে দেখি যে মোটামুটি শান্তিপ্রিয়ভাবে। এদিকে মিঠামাইনের কেওড়াজোড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাশেম ও একই এলাকার নজির গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ হয়। এতে 7 জন আহত হন। তাদের মধ্যে আশঙ্কাজনক 2 জনকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। শরীয়তপুরের নড়িয়ায় তালতলা এলাকায় জাতীয় সংসদ নির্বাচনের জাল ভোট দেওয়ার অভিযোগ নিয়ে কথা কাটাকাটি থেকে সংঘর্ষে জড়ায় স্থানীয় বিএনপি ও জামাতের সমর্থকরা। এ সময় শতাধিক ককটেল বিস্ফোরণ সহ ভাঙচুর ও লুটপাট করা হয় অন্তত 20টি বসতঘর। এ ঘটনায় 6 জনকে আটকের কথা জানিয়েছে পুলিশ। তানজিনা তাসনিম, সময় সংবাদ। মোংলায় অভিযান চালিয়ে অস্ত্র ও গুলিসহ বনদস্যু ছোট সুমন বাহিনীর এক সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার রাতে সুন্দরবন সংলগ্ন ফেলুর খণ্ডের বৈধমারি বাজার এলাকার অভিযান চালায় কোস্টগার্ড। এ সময় বনদস্যু ছোট সুমন বাহিনীর সদস্য ইয়াসিনকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা হয় একটি একনলা বন্দুক, 8 রাউন্ড তাজা এবং ফাঁকা কার্তুজ। আটক সুমন ডাকাতি এবং দলকে অস্ত্র ও গোলাবারুদ সরবরাহ সহ জেলেদের কাছ থেকে মুক্তিপণ আদায় করে আসছিল। ভূগর্ভস্থ পানি লবণাক্ত হওয়ায় পুকুর জলাশয়ের পানি ব্যবহার করতে বাধ্য হচ্ছেন ঝালকাঠির কাঁঠালিয়ার বাসিন্দারা। এসব উৎসের পানি বিশুদ্ধ করার 172 ফিল্টার ও 4টি প্ল্যান্টই অকেজ। দূষিত পানি পান করে নানা রোগে আক্রান্ত হচ্ছেন স্থানীয়রা। এ অবস্থায় পানি বিশুদ্ধ করে পাইপলাইনে সরবরাহ করা হবে বলে জানিয়েছে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। শামীম হোসেনের ছবি ও পলাশ রায়ের তথ্যে বিস্তারিত। ব্যবহারের জন্য একমাত্র ভরসা পুকুর বা জলাশয়ের পানি। পুকুরের পানি বিশুদ্ধের জন্য সরকারিভাবে স্থাপন করা হয় 172টি ফিল্টার। সেগুলোর প্রায় সবই অকেজ। লবণাক্ততা দূর করতে স্থাপন করা 4টি প্লান্টও বেহাল হওয়ার পথে। এমন দশা ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলাবাসীর। বাধ্য হয়ে বাসিন্দাদের পান ও গৃহস্থালী কাজে ব্যবহার করতে হয় পুকুর জলাশয়ের দূষিত পানি। যুগের পর যুগ ধরে এই অবস্থা। এতে চর্মসহ নানা রোগে আক্রান্ত হচ্ছেন অগণিত মানুষ। আমরা বিশুদ্ধ পানি পাই না। পানির অভাবে টাইফয়েড, নিউমোনিয়া, জন্ডিস এগুলো আমরা আক্রান্ত। এদিকে তো ডিপ টিউবওয়েল বসেই না, রান্না করার পানি অনেক দূর থেকে আনা লাগে। পাইপলাইনের মাধ্যমে পানি সরবরাহে পরিকল্পনার কথা জানিয়েছে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। এরই সঙ্গে স্থাপন করা হবে পর্যাপ্ত সংখ্যক পানি বিশুদ্ধকরণ প্লান্টও। আমাদের আরেকটা পাইপ টু ওয়াটার সাপ্লাই কাজ চলমান আছে। এটা যদি সফল হয় তাহলে হয়তো কিছুটা কমে আসবে। বঙ্গোপসাগর থেকে 60 কিলোমিটার দূরের এই জনপদের পাটিখাল ঘাটা, চেচড়িরামপুর ও আমোয়া ইউনিয়নের ভূগর্ভস্থ পানি লবণাক্ত। গভীর নলকূপ বসিয়েও পাওয়া যায় না মিঠা পানি। এতে দুর্ভোগে 3 ইউনিয়নের প্রায় 60,000 মানুষ। সময় সংবাদ, ঝালকাঠি। দেখছেন বাংলা সময়। নানামুখী সমস্যায় জর্জরিত পটুয়াখালীর বিসিক শিল্পনগরী। জেটির অভাবে নৌপথে পণ্য আনা নেয় দুর্ভোগ চরমে। প্রবেশপথে থাকা খালে কালভার্ট না থাকায় ভারী যানবাহন ঢুকতে পারে না। অপ্রতুল ও ভাঙাচোরা রাস্তাঘাট, নেই গ্যাসের সংযোগও। শিল্প উদ্যোক্তারা বলছেন, ড্রেনেজ ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টি হলেই জলাবদ্ধতা সৃষ্টি হয়ে পানি প্রবেশ করে কারখানায়। এছাড়া নিরাপত্তা বেষ্টনী ও আলোর ব্যবস্থার অভাবে রাতের বেলায় ভুতুড়ে পরিবেশ বিরাজ করে। মাদকসেবী ও দুষ্কৃতিকারীদের অবাধ বিচরণের ঘটে অহরহ চুরি ছিনতাই। তবে কর্তৃপক্ষ বলছে, সমস্যাগুলোর বিষয়ে ইতিমধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। বরাদ্দ সাপেক্ষে কাজ শুরু করা হবে। বাংলা সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। 1 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি। আমি এসেছি সেই 12টার দিকে, এখন 1:38। সিরিয়াল ছিল অনেক। তেল আমরা নিতে আসছি 12,000 লিটার, দেশে 7,000 লিটার। পাম্পে পাম্পে লাইন, পর্যাপ্ত তেল না পাওয়ার অভিযোগ। 2 দিন বন্ধের পর ডিপো থেকে সরবরাহ শুরু। সংকট না থাকার দাবি মন্ত্রী। কেনা হচ্ছে স্পট মার্কেট থেকেও। ঈদ আনন্দে মাতোয়ারা দেশ। ওয়াটার কিংডমে মাতামাতি, সাগরের উত্তাল ঢেউয়ে উল্লাস। পাহাড়ি জলে বিমোহিত পর্যটক। পার্ক চিড়িয়াখানায় ছোটদের উচ্ছ্বাস।
এবং শেখ হাসিনা সহ দণ্ডপ্রাপ্তদের ফিরিয়ে আনতে চেষ্টা চলছে জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। দেশের স্বার্থ বজায় রেখেই মার্কিন বাণিজ্য চুক্তি বাস্তবায়ন করবে সরকার। এই ছিল বাংলা সময়। এরপর সন্ধ্যার সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর। সঙ্গে থাকুন সময়।